কিন্তু 5ই আগস্টের পরে দেখা গেছে সমন্বয়ক একটা গালিতে পরিণত হয়েছে। তার কারণ কি, একেবারে গ্রাম পর্যন্ত দেখা গেছে যে প্রত্যেক সমন্বয়ক আইফোন কিনা শুরু করে দিয়েছে। পাশাপাশি এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সবাই আসলে বিএনপির সাথে জোটভুক্ত হওয়ার জন্য মরিয়া হয়ে আছে। ছাত্র শিবির করে জামাতই তারা আসলে যোগ দিবে, কিন্তু এই যে জামাত তারা করলো না, এটি কি জামাতের ব্যর্থতা? দলের ভেতর যে আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাটা প্রয়োজন এবং এটা যে একটা কম্পিটিশন থাকাটা খুবই জরুরি, এই স্কুলিংটা দলের নেতাকর্মীদের মধ্যে নাই। 5টা আসন চাই ও দিবে কিনা, দিলে আসি না দিলে নাই। যখনই ভোট আসে তখনই আমরা দেখতে পাই যে ছোট বড় সকল রাজনৈতিক দল জোটের দিকে ঝুঁকে পড়ে এবং আমরা দেখতে পাই সেই জোট করতে গিয়ে তারা তাদের যে আদর্শ, সে আদর্শকে অনেকটাই ভুলে যায়। আমরা জানবো যে শুধুমাত্র ভোটের কারণে কি জোট, এ বিষয়ে আমাদের সাথে মিরর ক্যাফেতে আজকে অতিথি হয়েছেন আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, সদস্য সচিব আপ বাংলাদেশ। আরেফিন, আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত। আমরা যেমনটি জানি যে বাংলাদেশে ভোটকে কেন্দ্র করেই মূলত জোট হয়। এই যে ভোটের কারণে জোট, এই বিষয়কে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ মিরর ক্যাফেকে। জোট আসলে শুধুমাত্র ভোটকে কেন্দ্র করেই হয় না। একটি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে জোট, আরেকটা হচ্ছে কোনো দাবিকে কেন্দ্র করে আন্দোলন কেন্দ্রিকও জোট হতে পারে আর কি। 2 ধরনের জোটই আমরা আমাদের হিস্ট্রিতে দেখি। নির্বাচন কেন্দ্রিক জোট যেগুলো, সেগুলো স্বাভাবিকভাবেই ভোটকে কেন্দ্র করেই হবে, যে ভোটের মাঠে কার সাথে থাকলে বেশি ভোট পাওয়া যাবে, এই সমীকরণকে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক জোটগুলো হয়। আর আন্দোলনকে কেন্দ্র করে যেই জোটগুলো হয়, সেক্ষেত্রে আন্দোলনের সাথে সমমনা যেই দলগুলো এই আন্দোলনকে ওন করে, তারা একসাথে জোট হয়। যেমন আমরা দেখেছি যে বিএনপির নেতৃত্বে গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী যেই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বিএনপি জামাত সহ সমমনারা একটি জোটে ছিলেন। আবার পরবর্তীতে পাশাপাশি একই সাথে আওয়ামী লীগের নেতৃত্বে কিছু দল জোটবদ্ধ ছিলেন, যারা আসলে আওয়ামী লীগের লেসপেন্সার হিসেবে কাজ করেছেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বে যারা জোটে ছিলেন, তারা হচ্ছে ক্ষমতায় থাকার জন্য কিভাবে জোটে থাকতে হবে সেই সমীকরণকে সামনে রেখে জোট করেছে। আর বিএনপির নেতৃত্বে বিএনপি জামাত সহ অন্যান্য দলগুলো এই ফেসিবাদকে হটিয়ে নতুন বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কিভাবে কাজ করবে সে কেন্দ্রিক জোট হয়েছে। অর্থাৎ 2 ধরনের জোটই আমাদের হিস্ট্রিতে আছে আর কি। এই যে আপনি বলছিলেন যে শুধুমাত্র ক্ষমতার কেন্দ্র কি করে জোট, আসলে এখানে যদি বলি মানুষের কতটুকু উপকার হচ্ছে? রাজনৈতিক দল তো মানুষকে নিয়েই, ফলে রাজনৈতিক দলগুলোর সমস্ত সমীকরণের কেন্দ্রে থাকা উচিত মানুষ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের হিস্ট্রিতে আমরা সবসময় রাজনৈতিক দলগুলোর মধ্যে এই দায়িত্বশীলতা দেখি না, যে তারা সবসময় মানুষকে কেন্দ্র করে, মানুষের চাওয়া পাওয়া, মানুষের অধিকার, রাষ্ট্র মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে কিনা, তার মৌলিক অধিকারগুলো রাষ্ট্র নিশ্চিত করতে পারছে কিনা, এই জায়গা থেকে দাঁড়িয়ে যে জোট করার প্রবণতা, সেটা আমাদের রাজনৈতিক হিস্ট্রিতে খুবই কম। বরঞ্চ আমরা সবসময় ভোট এবং ভোটের পাওয়ারকে কেন্দ্র করেই রাজনৈতিক জোট করার প্রবণতা আমাদের এইখানে খুব বেশি। শুধুমাত্র কি আদর্শের কারণে জোট হতে পারে নাকি অন্য কোনো কারণে হতে পারে? আদর্শিক কারণে জোট হয়, এবং আদর্শিক কারণ যেই দলগুলোর মধ্যে আদর্শের সমমনা আছে তারাই সাধারণত জোটের ভিতর থাকে। যেমন ধরেন, আপনি সবসময় দেখবেন যে আওয়ামী লীগের সাথে যারা লেফট উইংয়ের পার্টিগুলোর মধ্যে সবসময় আওয়ামী লীগের সাথে একটা জোট হতো, কারণ হচ্ছে আওয়ামী লীগকে তারা সেন্ট্রাল লেফট পলিটিক্স মনে করে। আবার বিএনপির সাথে ধর্মীয় রাজনৈতিক দল বা রাইটিস্ট পার্টি যেগুলো আছে, তাদের সাথে বিএনপির একটা জোট হতো, কারণ হচ্ছে বিএনপিকে তারা সেন্টার রাইট পলিটিক্স মনে করেন। কিন্তু আপনি দেখবেন না যে বাম রাজনৈতিক দলগুলো কখনো জামাত ইসলাম বা ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে জোট করছে। কিন্তু আমরা তো দেখেছি যে জামাত তারা আওয়ামী লীগের সাথে জোট করেছিল, এটাকে কীভাবে আপনি দেখেন? জামাতের সাথে আওয়ামী লীগের যেই জোটটা হয়েছিল, সেটি আপনি দেখবেন যে কেয়ারটেকার সরকারকে কেন্দ্র করে আন্দোলন কেন্দ্রিক জোট। অর্থাৎ বিএনপি যখন পাওয়ারে ছিল, তখন হচ্ছে কেয়ারটেকার সরকারের দাবিতে জামাত, আওয়ামী লীগ সহ অন্যান্য অনেক রাজনৈতিক দল মিলে একটা আন্দোলন করেছিল। তারা কেয়ারটেকার সরকার চায়, অর্থাৎ নির্বাচনের পর একটি কেয়ারটেকার সরকার আসবে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের মধ্য দিয়ে নতুন সরকারের নির্বাচন পরিচালিত হবে। জামাতের সাথে আওয়ামী লীগের এই জোট ছিল আন্দোলন কেন্দ্রিক জোট। অর্থাৎ আমরা যেটা শুরুতে বললাম যে 2 ধরনের জোটই হয়, কখনো আপনার ভোট কেন্দ্রিক জোট হয়, কখনো আন্দোলন কেন্দ্রিক জোট হয়। জামাতের সাথে কিন্তু আওয়ামী লীগের ভোট কেন্দ্রিক জোট হয় নাই। 96 সালে জামাত এককভাবে 300 আসনে প্রার্থী দিয়েছে, আর আওয়ামী লীগ এককভাবে প্রার্থী দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ এককভাবে প্রার্থী দেওয়ার পরে, জামাত এককভাবে প্রার্থী দেওয়ার পরে এখানে আওয়ামী লীগ বেনিফিশিয়ারি হয়েছে। কারণ আমরা বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে আমরা দেখি যে সকল আসনেই জামাতের কিছু ভোট আছে, সেটা 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক। এই ভোটটা যখন
জামাতের ব্যানারেই বা দাঁড়িপাল্লা মার্কাই এক্সিস্ট করে, তখন মার্জিনটা কমে আসে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। ফলশ্রুতিতে অনেক জায়গায় আওয়ামী লীগ এগিয়ে যায়, যে ঘটনাটা 96 সালে সরকার গঠনের ক্ষেত্রে আওয়ামী লীগের হয়েছে। কিন্তু 2001 সালে যখন বিএনপি জামাত জোট হয়, তখন এই 10,000, 15,000, কোথাও কোথাও 50,000 এই ভোটটা যখন একটা ব্যালট বাক্সে যায়, দাঁড়িপাল্লা অথবা ধানের শীষে, তখন সেটা ওই জোটটাকে অনেক বেশি এগিয়ে দেয়। ফলে তারা আমরা দেখেছি যে মেজরিটি, মানে 2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্টে গিয়েছিল বিএনপি জামাত জোট। এই যে রাজনৈতিক দলগুলো যে তারা যে জোট করে, তারা কি তাদের দলের যে একদম তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মী তাদের মতামত নিয়ে করে, নাকি হচ্ছে আসলে যারা উপর লেভেলে আছে তাদের কথা চিন্তা করে শুধুমাত্র করে? আমাদের দেশে তো আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা এ ব্যাপারটা কখনোই ছিল না। এবং আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা যে দলের মধ্যে গুরুত্বপূর্ণ, এটা তৃণমূলের নেতাকর্মীদেরকেও সেইভাবে স্কুলিং হয় নাই, যার কারণে আপনি দেখবেন যে দলের ভিতর থেকে এইরকম চ্যালেঞ্জও নাই। যেমন ধরেন আওয়ামী লীগের মতো একটা দল, সেই দল অনেক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, লম্বা সময় তার পলিটিক্যাল জার্নি ছিল, কিন্তু সেই দলের সমস্ত নেতাকর্মী মিলে বলতেছে যে শেখ হাসিনাই প্রধান থাকবে সবসময়, তারা নির্বাচন চায় না, দলের প্রধান থাকবে, রাষ্ট্রেরও প্রধান থাকবে, অর্থাৎ তার মধ্যে কোনো স্কুলিং নাই। একই ঘটনা আপনি বিএনপির মধ্যেও দেখবেন যে তারা তারেক রহমান দলের চেয়ারপারসন হবেন বা খালেদা জিয়া দলের চেয়ারপারসন হবেন, এই জায়গায় অন্য কেউ বিকল্প কেউ দাঁড়াবেও না। দলের ভেতর যে আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাটা প্রয়োজন এবং এটা যে একটা কম্পিটিশন থাকাটা খুবই জরুরি, এই স্কুলিংটা দলের নেতাকর্মীদের মধ্যে নেই। ফলে আমাদের দেশের নেতাকর্মীরা দেখবেন যে দলের ভিতরে আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা নাই, এজন্য তাদের মধ্যে খুব বেশি হাহাকারও নাই এবং এটার তারা প্রয়োজনীয়তাও ফিল করে না। এই স্কুলিংয়ের অভাবই মোটা দাগে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথেও একটা প্রতিবন্ধকতা। আমরা মনে করি যে দলের ভিতরে এই স্কুলিংটা জরুরি, নেতাকর্মীদের মধ্যে এই আর্টসটা থাকতে হবে যে আমার দলের ভিতরে আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা থাকতে হবে। আমরা দেখেছি এর আগে যখন আপনি যেমনি বলছিলেন যে যুগপথ আন্দোলন তারা আওয়ামী লীগের সাথে জামাত করেছে, এইরকম আছে তো বিএনপির সাথেও তারা করেছে, সেখানে কিন্তু জামাত সবসময় সরিয়ে এনে কথা বলে, তো নারী নেতৃত্ব তো হারাম। তো সেখানে অনেক নেতাকর্মী এমন অভিযোগ করেছে কেন তারা সেখানে নারী নেতৃত্বকে তারা প্রধান মেয়ে সেখানে জোট করবে। আবার এমন অভিযোগ আমরা শুনতে পেয়েছি চরমনের পক্ষ থেকে, সেখানেও বলা হয়েছে যে তারা তো আসলে নারী নেতৃত্বকে হালাল মনে করে সেখানে গেছে। এখন আবার দেখছি আমরা যে চরমনায় তারা আবার জামাত বলে ঢুকে যাওয়ার একটা চেষ্টা করছে, বা তারপর দেখছি যে হচ্ছে এরকম জোট কথা হচ্ছে আর কি। এই বিষয়গুলো আপনি কীভাবে দেখেন? এটা মূল প্রবলেম হচ্ছে ওই জায়গায় আসলে, যে দলের আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ বা নেতৃত্বকে প্রশ্ন করতে পারার যে প্রবণতা, প্রশ্ন করতে চাওয়ার যে প্রবণতা, এটা আমাদের পলিটিক্যাল স্কুলিংয়ের মধ্যে নাই এবং এটা না থাকার কারণেই এই প্রবলেমগুলো হচ্ছে। ধরেন জামাতের শীর্ষ নেতৃবৃন্দ কিংবা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ কী ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, সেই স্টেটমেন্ট তার দলের আদর্শের সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা, এটা নিয়ে আপনি আমি যারা এই জামাত বা বিএনপির রাজনীতির বাইরের লোক তারা হয়তো প্রশ্ন করতেছি, কিন্তু দেখবেন যে জামাত এবং বিএনপির নেতাকর্মীরা হ্যাপি আছে, তৃণমূলের নেতাকর্মীরা যে দলের পলিসি যেটাই হোক তারা দলের পলিসির প্রতি হ্যাপি আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে দলের আভ্যন্তরীণ পরিবেশে এই প্রশ্ন করার প্রবণতা, এই স্কুলিংটাই আমাদের রাজনৈতিক পরিবেশের মধ্যে নেই। কয়েকদিন আগে আপনাদের একটা এরকম একটা ছিল, সেমিনার ছিল, যে সেখানে বলছিলেন যে জনতা নাকি ক্ষমতা। সেই জায়গায় আপনারা অনেকেই বলছেন এরকম করে যে আদর্শের যে বলাই সেটিকে তোয়াক্কা করে যাত্রার সাথে জোট করে ফেলছে, তখন আসলে তাদের দলের যে নেতাকর্মী তাদের যে ব্যাপারটি আসলে অনুভূতি সেটিও আঘাতপ্রাপ্ত হচ্ছে, একই সাথে জনগণের যে ম্যান্ডেট যদি বলি, আকাঙ্ক্ষা বলি, সেটি আসলে বঞ্চিতই হচ্ছে। তো এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা এখন দেখছি যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে জোট হচ্ছে, এই জোটগুলোকে আপনি কতটুকু জনগণের জন্য মনে করেন? আসলে বাংলাদেশের জনগণের জন্য দুর্ভাগ্য যে গণ অভ্যুত্থানের আসলে 1 জুলাইয়ে শুধুমাত্র একটা গণ অভ্যুত্থান না, এটা আসলে বিপ্লবই হয়েছিল, কিন্তু সেই বিপ্লবটাকে প্রথমত আমরা বিপ্লব হিসেবে ক্যাপিটালাইজ করতে পারি নাই, ফলে এটা গণ অভ্যুত্থানে রয়ে গেছে। এবং গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট অনুযায়ী সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই, ফলে গণ অভ্যুত্থান থেকে অনেক খাটো হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, এস্টাবলিশমেন্ট যারা আছেন, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল পার্টি, তারা এই এস্টাবলিশমেন্টের পার্ট হইতে চেয়েছেন, ফলে তারা নতুন ধরনের পরিবর্তনকে কখনোই অ্যাকনোলেজ করেন নাই, উৎসাহিত করেন নাই এবং সাপোর্ট করেন নাই। পাশাপাশি যাদের দায়িত্ব ছিল, অর্থাৎ যেই ছাত্র জনতার নেতৃত্বে এইরকম একটি গণ অভ্যুত্থান হলো, যাদেরকে বাংলাদেশের মানুষ মনে করেছিল যে তাদের নেতৃত্বে একটা পরিবর্তন হবে, তারাও সেই পরিবর্তনকে শুধুমাত্র মুখে বলেছেন, কিন্তু যখনই তারা ক্ষমতার পার্ট হয়েছেন, তারা তাদের সমস্ত পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবনে একটা লাক্সারি এনেছেন, বিপ্লবকে তারা বিলাসে পরিণত করেছেন। যেই ছেলেটা ধরেন যে আন্দোলনের জন্য জীবন দিচ্ছে, আন্দোলন সংগ্রাম করেছে, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তার অর্থনৈতিক অবস্থা 1 বছরের মধ্যে গাড়ি বাড়ির মালিক হয়ে যাবে, তার লাইফস্টাইল লেভিশ লাইফস্টাইল হবে, সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে, এই জিনিসটা খুব
কটকটা লাগে চোখে, মানুষ এটা দেখে ফেলে। এই প্রবলেমটা আমাদের নেতৃবৃন্দ যারা এই তরুণ প্রজন্মের আছে তাদের মধ্যে সকল স্থলে দেখেছে। যেমন ধরেন সমন্বয়কটা একসময় প্রাউড ফিল করার মতো ব্যাপার ছিল 5 আগস্টের আগ পর্যন্ত, যখন বাংলাদেশের মানুষ স্লোগান তুলেছিল তুমি কে আমি কে সমন্বয়ক। তার মানে বাংলাদেশের 18 কোটি মানুষ এই আন্দোলনকে ওন করেছে। কিন্তু 5ই আগস্টের পরে দেখা গেছে সমন্বয়ক একটা গালিতে পরিণত হয়েছে। তার কারণ কি, একেবারে গ্রাম পর্যন্ত দেখা গেছে যে প্রত্যেক সমন্বয়ক আইফোন কেনা শুরু করে দিয়েছে। এটা একটা মানে আপনার মিম ম্যাটেরিয়াল হয়ে গেছে যে সমন্বয়ক মানে একটা আইফোন থাকে। এই যে আমাদের সমস্ত পর্যায়ে করাপ্টেড হলো, এবং সবচেয়ে অ্যালার্মিং যে জিনিসটা, আমরা আমাদের মানে লাইফ স্প্যানে আমরা দীর্ঘ সময় ধরে পলিটিক্সের সাথে জড়িত, ছাত্র জীবন থেকে একবার স্কুল লাইফ থেকে আন্দোলন সংগ্রাম করি, আমরা কখনো দেখি নাই যে মিডল ক্লাস স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া শিক্ষিত ছেলেফেলে 200 টাকা 400 টাকার জন্য মিছিল করে। কিন্তু 5 আগস্টের পরে এই ঘটনা ঘটেছে। এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন এই নেতারা এই ঘটনাটা ঘটাইছেন, মিডল ক্লাসকে করাপ্ট করেছেন, শিক্ষিত মিডল ক্লাসকে করাপ্ট করেছেন। ফলে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার জায়গায় মানুষ আশাহত হয়েছে, হতাশ হয়েছে। এই হতাশার জায়গা থেকে আসলে যেই তৃতীয় শক্তির উত্থানের প্রয়োজন ছিল, যারা বিএনপি জামাতের মতো এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করবে এবং চ্যালেঞ্জ করে বাংলাদেশের পুরো ব্যবস্থায়, পুলিশ প্রশাসন বলেন, ব্যুরোক্রেসি বলেন, মিলিটারি বলেন, সমস্ত জায়গায় যেই ফ্যাসিবাদের সিস্টেমকে বজায় রাখার যে ব্যবস্থা আছে এই ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে নতুন একটি বৈপ্লবিক ব্যবস্থা হাজির করবেন, এটা সম্ভব হয় নাই। কারণ যারা এই কাজটা করবেন তারাই করাপ্টেড হয়ে গেছেন। যার কারণেই আসলে এখন যখন জোটের কথাটা আসছে সেটি ক্ষমতাকে কেন্দ্র করে হচ্ছে। এনসিপি আজকে বিএনপির সাথে জোট করার জন্য চেষ্টা করছে কেন? তার কারণ হচ্ছে এই শীর্ষ নেতৃবৃন্দ জানেন যে তাদের ব্যাপারে যেই অভিযোগগুলো আছে যে তারা অনেকেই করাপ্টেড হয়ে গেছেন এবং তাদের লাইফস্টাইলে যে পরিবর্তন হয়ে গেছেন, তারা যদি কোনো না কোনোভাবে ক্ষমতার পার্ট না হন, তারা যদি মিনিস্টার না হন, তাহলে হয়তো তাদেরকে বাকি জীবন জেলে থাকতে হতে পারে, তাদের পলিটিক্যাল ক্যারিয়ার ভ্যানিশ হয়ে যাবে। ফলে তারা জনগণ কি চাচ্ছে সেই দিকে চিন্তা না করে তারা সবাই চাচ্ছে যে কোনো মূল্যে তারা পার্লামেন্টে যাবে, আদর্শকে তোয়াক্কা করে তারা জোটের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা তাদের রিয়েলিটি আকারে হাজির হয়েছে। আমরা তো দেখছি যে এই সময় বিএনপি তারা নিজেদেরকে বড় দরবার দাবি করছে, একই সাথে জামাত বলছে যে তারা ছাত্র সংগঠন, ছাত্র শিবির 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন জিতেছে, এবং অন্যদিকে জাতীয় পার্টি তারা বলছে তারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। তো সব কিছু মিলে এই যে বলয়গুলো তৈরি হয়ে গেছে, আপনি কি মনে করেন যে আগামী নির্বাচনে কোন দিকে কতটি জোট তৈরি হতে পারে? আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রত্যাশা ছিল যে 3টি জোট হবে। একটি হচ্ছে বিএনপির নেতৃত্বে একটি জোট হবে, জামাতের নেতৃত্বে ধর্মীয় রাজনৈতিক দল বা সমমনা দলগুলো নিয়ে একটি জোট হবে, আর বিকল্প একটি জোট তৈরি হবে যারা হচ্ছে সেন্টার রাইট এবং সেন্ট্রিস্ট পলিটিক্সকে ওন করে। দেশপ্রেমিক এই বিকল্প শক্তির উত্থান ঘটবে। এই উত্থানের নেতৃত্বে থাকবে ছাত্র জনতার পার্টিগুলো এবং সমমনা পার্টিগুলো। তারা এইখানে মেডিয়েটর হিসেবে কাজ করবেন। এইটা ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যখন পাওয়ারটা একদিকে হেলে পড়ছে, আপনি দেখবেন গণতন্ত্র মঞ্চ যেই 6টি দল ছিল তারা বিএনপির সাথে যাওয়ার জন্য ছুটোছুটি করছে। পাশাপাশি এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো আছে সবাই আসলে বিএনপির সাথে জোটভুক্ত হওয়ার জন্য মরিয়া হয়ে আছে। শুধুমাত্র আসনের ভাগাভাগির সংখ্যাটাই তাদের জন্য এখন বাধা হয়ে দাঁড়িয়েছে যে তারা যাবে কি যাবে না। এখানে কোনো প্রিন্সিপাল নাই, এখানে কোনো ইডিওলজি নাই, এখানে কোনো জুলাই নাই, এখানে মানুষের কোনো আকাঙ্ক্ষার কোনো কেন্দ্র নাই। কেন্দ্রবিন্দু হচ্ছে আমি 5টা আসন চাই, ও দিবে কিনা, দিলে আসি না দিলে নাই। এখানে মানুষ অনুপস্থিত, এখানে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুপস্থিত। একইভাবে জামাতকে কেন্দ্র করে একটি জোট হচ্ছে, যারা মনে করছে যে জামাতের যে ফিক্সড ভোট ব্যাংক আছে এবং জামাতের যে জনশক্তি আছে এটাকে যদি আমি ক্যাপিটালাইজ করতে চাই তাহলে আমি তো বিএনপির যে নেচার সেই নেচারের সাথে আমার মানে মিলে না, কন্ট্রাডিক্ট করে। ফলে জামাতের নেচারদের সাথে যাদের মিলে অর্থাৎ সমমনা ধর্মীয় রাজনীতি তারা একদিকে আছে, কিন্তু বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করবে, তাদের আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করবে। যে কারণে জুলাই হয়েছে সেই কারণগুলোকে রেলেভেন্ট রাখবে পলিটিক্সে। এই সংস্কারগুলো কিছু সংস্কারিত হয় নাই, পুলিশ সংস্কার হয় নাই, জনপ্রশাসন সংস্কার হয় নাই। আজকে মিলিটারিতে যারা বাংলাদেশের মানুষকে গুলি করে খুন করলো সেই মিলিটারি অফিসাররা, শীর্ষ অফিসাররা পালায় গেছে। তাদের বিচারের প্রক্রিয়ায় কিভাবে আরও ত্বরান্বিত করা যায় সেগুলো নিয়ে কোনো কাজ হয় নাই। আপনার 14, 18, 24 সালে যারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করলো, এই সমস্ত ব্যুরোক্রেসির সাথে যারা জড়িত, ডিসিএসপি, এদের তো ইউএনও, এদের তো বিচারের মুখোমুখি করার কথা ছিল। 1 মিনিটের জন্য হলেও তাদেরকে সাজা দেওয়ার কথা ছিল, সেই ব্যাপারগুলো তো হয় নাই। ফলে আমরা জানি না নেক্সটে আমাদের যখন নির্বাচন হবে সেই নির্বাচনেও একইভাবে নির্বাচনকে প্রভাবিত করা হবে কিনা। তার কারণ হচ্ছে গত 3টি নির্বাচনে যারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, এই ব্যুরোক্রেসি, এই আমলাতন্ত্র, এই ডিসিএসপি সহ যারা আছেন, আমরা তাদেরকে কোনো প্রতীকী বিচারও করতে পারি নাই।
নেই। ফলে এটা একটা উদাহরণ হয়ে থাকবে যে একটা গণ অভ্যুত্থানের পরেও যখন মানুষের ভোটাধিকার যারা কেড়ে নেয় তাদের বিচার হয় না, তার মানে হচ্ছে কখনোই তাদের আর বিচার হবে না। আমলা হওয়া এক ধরনের ইনডেমনিটি, যারা আমলা হয়ে গেছেন তারা যা খুশি তাই করতে পারেন, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করতে পারবেন। এটা খুবই খারাপ নজির হয়ে থাকলো। আপনি বলছিলেন 3টি বলাই হবে, কিন্তু জাতীয় পার্টি তো আছে, তারা তো এখন পর্যন্ত নিষিদ্ধ নয়, তো তারা আসলে কোনো জোট করবে কি না? জাতীয় পার্টি ডেফিনেটলি হয়তো একটি জোট করার চেষ্টা করবে যারা হচ্ছে মহাজোটের পার্ট ছিল, অর্থাৎ জাতীয় পার্টি তো কোনো রাজনৈতিক পার্টির ভিতর আর পড়ে না, এটা আওয়ামী লীগের লেসপেন্সার হিসেবে কাজ করেছে এবং জাতীয় পার্টি একটা জোকার পার্টিতে পরিণত হয়েছিল। একই সাথে সে সরকারি দল, আবার একই সাথে সে বিরোধী দলও হতে চায়। এই যে তার প্রবণতা, বাংলাদেশের রাজনীতিকে শেখ হাসিনা একটা ছেলে খেলায় এবং হচ্ছে খেলোতে পরিণত করেছিল, এটা মামুর বাড়ির আবদারে পরিণত করেছিল, যে একটা দল সে বিরোধী দল আবার একই সাথে সে মিনিস্টার থাকে। এই ধরনের একটি নাটকের মাধ্যমে, একটি হাস্যকর জিনিসের মাধ্যমে তারা বাংলাদেশের রাজনীতিকে ডেস্ট্রয় করে দিয়েছিল। তো জাতীয় পার্টি এই ধরনের নাটুকে দল যারা আছে, যারা আওয়ামী লীগের লেসপেন্সার ছিল, তাদেরকে সাথে নিয়ে হয়তো একটা জোট করার চেষ্টা করবে। কিন্তু আমরা বিশ্বাস করি এই নির্বাচনের আগে জনগণ এই ধরনের হাস্যকর এবং হচ্ছে বাংলাদেশের ভোটাধিকার কেড়ে নেওয়ার যারা লেসপেন্সার, তাদের কোনো জোট হলে সেটাকে প্রতিহত করবে। আপনি বলছিলেন যে এনসিপি বা গণ অধিকার পরিষদ তারা বিএনপির দিকে ঝুঁকতে চাচ্ছে, কিন্তু আমরা প্রথমে তো দেখেছি যে জামাতের দিকেও তারা অনেকটা ঝুঁকে পড়েছিল। এই যে বেরিয়ে আসলো, এটির কারণ কি? ধরেন যে জামাতকে কেন্দ্র করে তারা তো দীর্ঘ সময় ধরে, এই গত 1 বছর ধরে জামাতের মিছিল, মিটিং, সমাবেশ, আপনি সোহরাওয়ার্দী উদ্যানে জামাত যখন বড় সমাবেশ করেছে, সেই সমাবেশে সবচেয়ে বেশি নেতাকর্মী স্বাভাবিকভাবেই জামাতের ছিল, তারপরেই সবচেয়ে বেশি নেতাকর্মী ছিল এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ প্রায় সবাই সেখানে উপস্থিত হয়েছেন। কেন? তার কারণ হচ্ছে এইখানে কোনো জনগণের আকাঙ্ক্ষার কোনো ব্যাপার ছিল না। সেই সময় তারা ভেবেছেন যে জামাতের সাথে থাকলে আমরা ভোটে জিতার পার্সেন্টেজ বেশি হতে পারে, আমরা ক্ষমতার সাথে থাকতে পারবো, সেজন্য তারা জামাতের সাথে থেকেছেন। কিন্তু যখন তারা আবার মনে করছেন যে না, ভোটের হাওয়া পাল্টে যাচ্ছে, আসলে তারেক রহমান যখন দেশে আসবেন, বিএনপি একটা বড় এস্টাবলিশমেন্ট, বিএনপি আগামী দিনে ক্ষমতায় যাবে, এইরকম একটা সমীকরণ যখন সামনে আসছে, তারা তখন আবার সবাই দল বেঁধে বিএনপির দিকে যাচ্ছেন। অর্থাৎ এখানে কোনো ইডিওলজিক্যাল পজিশন বা এইরকম কোনো কিছু আছে বলে আমি মনে করি না। পুরো ব্যাপারটাই বৈষয়িক এবং ক্ষমতার সাথে থাকার প্রবণতার বাইরে আর কিছুই না। অনেকে বলেন যে এনসিপির যারা এখন নেতাকর্মী রয়েছে, এটা অনেকটাই জামাত থেকে আসা এবং তাদেরকে সহযোগিতা আসলে জামাতই করেছে, তাদেরকে এস্টাবলিশমেন্ট যদি বলি সেটিও জামাত করেছে। এটি আপনি আসলে কিভাবে দেখেন? জামাত ঠিক সেইভাবে আমি জামাত সেটা বলতে পারবো না, এটা এনসিপির নেতাকর্মীরা বলতে পারবেন ইন্টারনালি জামাতের সাথে কতটুকু সম্পর্ক। কিন্তু এই কথা সত্য যে এনসিপির সমস্ত নেতাকর্মীর অন্ততপক্ষে 60% থেকে 70% নেতাকর্মী এসেছেন যারা ছাত্র জীবনে শিবির করেছেন, পরবর্তীতে জামাতের রাজনীতিতে সক্রিয় হন নাই এমন অংশ, একেবারে তাদের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে টপ যেটা ওদের রাজনৈতিক পর্ষদ, সেখানেও অনেকেই শিবিরের সাথে ছাত্র জীবনে জড়িত ছিলেন। এক্সিকিউটিভ কমিটির অনেকেই শিবিরের সাথে জড়িত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্যরা শিবিরের সাথে জড়িত ছিলেন। এই দিক থেকে সেটা জামাতের রাজনীতিতে কতটুকু অ্যালাইনমেন্ট এটা বলা কঠিন, কারণ হচ্ছে যারা ছাত্র জীবনে শিবির করেছেন কিন্তু জামাতে যুক্ত হন নাই এমন লোকজনই এনসিপিতে বেশিরভাগ সক্রিয় হয়েছেন। আপনি বলছিলেন যে ছাত্র জীবনে শিবির করেছে কিন্তু পরবর্তীতে জামাত করে নাই। আমরা তো জানি যে আসলে ছাত্র শিবির করে জামাতই তারা আসলে যোগ দিবে, কিন্তু এই যে জামাত তারা করলো না, এটি কি জামাতের ব্যর্থতা? ছাত্র শিবিরের সাথে জামাতের এই ধরনের কোনো এমওইউ আছে বলে আমার জানা নাই যে ছাত্র শিবির করা মানেই তাদের সবাই জামাতে যোগ দিতে হবে আর কি। ছাত্র শিবিরের একটা ফেজ আছে যে তাদের ছাত্র জীবন শেষ হওয়ার পর তারা তাদের মতো পলিটিক্যাল সিদ্ধান্ত নিবে যে আমি জামাতে যোগ দিব নাকি জামাতে যোগ দিব না। মোটা দাগে শিবিরের নেতাকর্মীরা অধিকাংশই জামাতে যোগ দেন, তার কারণ হচ্ছে জামাতের সাথে তাদের একটা আদর্শিক যোগাযোগ আছে। নানান বাস্তবতায় হয়তো একটা বড় অংশ আবার জামাতে যোগ দেনও না। অনেকেই এই ধরনের ক্যাডার ভিত্তিক দল পছন্দ করেন না। জামাত একটা রেজিমেন্টেড পার্টি, ধরেন এইখানে একটা ক্যাডার ভিত্তিক ব্যবস্থা আছে। ছাত্র জীবনে সে দীর্ঘ সময় ধরে যেই প্র্যাকটিস করেছে, এই প্র্যাকটিসটাও তাকে বাকি জীবন ধরে কন্টিনিউ করতে হবে, এটা অনেকে এন্টারটেইনার করতে চান না। তারপরেও কিছু পলিটিক্যাল বাস্তবতা আছে, অনেকে কোনো ধর্মীয় রাজনৈতিক দলে পরবর্তীতে আর যুক্ত থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এমন অনেকগুলো বাস্তবতা থেকেই শিবিরের ছেলেরা অনেকেই জামাতে যোগ দেন না, আবার অনেকেই জামাতে যোগ দেন। আমার মনে হয় এই স্বাধীনতাটা শিবিরের করার সময় তাদের মধ্যে থাকে আর কি, যে শিবির করার পরে সে জামাতে যোগ দিবেন নাকি দিবেন না। আমরা তো এমনও বলতে শুনি যে ছাত্র শিবির করে বাংলাদেশ করতেছে, এনসিপি করতেছে, কিন্তু সবাই আসলে জামাত করছে না। যেমনটি আমরা দেখি যে ছাত্র দল করে যারা বিএনপি করে, এমনটিও শোনা যায়।
এটি আসলেই কি মানে ছাত্র শিবিরের সাথে জামাতের যে দূরত্ব বলি বোঝাপড়ার, এটির কারণে এরকম হয় কিনা? ছাত্রদল যারা করে সবাই আবার কিন্তু বিএনপিতে সক্রিয় হয় এটাও সঠিক না। আপনি অনেক ছাত্রদলের দেখবেন, নেতাকর্মী দেখবেন যে পরবর্তীতে বিএনপির রাজনীতিতে আর সক্রিয় হয় নাই। জামাত শিবির যেহেতু একটা রেজিমেন্টেড পার্টি, ফলে এইখানে কারা শিবির করছেন তাদের একটা মানে তালিকা থাকে, লিস্ট থাকে। আবার জামাত যারা করছেন তাদেরও একটা লিস্ট থাকে, তালিকা থাকে। বাংলাদেশে বিএনপি যারা করছে এদের কোনো তালিকা নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিএনপি করে, বিএনপি এই ধরনের রেজিমেন্টেড পার্টিই না। ফলে এই ধরনের ডেটা অ্যানালাইসিস আমাদের কাছে নাই যে কতজন ছাত্রদল আসলে পরবর্তীতে বিএনপি করে নাই। সমস্ত ছাত্রদল বিএনপি করার কথা না, অনেকেই আর করে নাই। আবার শিবিরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে, কিন্তু এটা রেজিমেন্টেড পার্টি হওয়ার কারণে আমাদের এটা চোখে পড়ছে আর কি, যে ও আচ্ছা শিবিরের একটা বড় অংশ হয়তো জামাতে যোগ দিচ্ছেন। জোট প্রসঙ্গে যদি বলি, তাহলে যদি এনসিপি বিএনপিতে যায়, এনসিপি তো মানে নতুন দল, সেক্ষেত্রে বড় দলের যখন ছত্র ছায় থাকবে তখন তারা নিজেদেরকে কতটুকু প্রতিষ্ঠা করতে পারবে নেতৃত্বের জায়গা থেকে, কি মনে করেন, নাকি তারা হারিয়ে যাবে? এটা তো সময় ভবিষ্যৎই বলে দেবে, কিন্তু অতীতের অভিজ্ঞতা, পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখি সে অনুযায়ী আমরা বলতে পারি যে এনসিপি বিএনপির সাথে যাওয়ার তাদের যে প্রবণতা, সেই প্রবণতার মধ্যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন নাই। সেই প্রবণতা হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার প্রবণতা। তো এই ধরনের প্রবণতা যদি থাকে তাইলে তার পরিণতি অবশ্যই পলিটিক্সে পয়েটিক জাস্টিস বলতে একটা জিনিস আছে। আপনারা দেখবেন যে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এরা রাজনীতিতে সবসময় শেখ হাসিনার প্রতি সাবমিসিভ হয়ে তাদের রাজনীতি করতে হয়েছে। তাদের পলিটিক্যাল কেরিয়ার যতই ব্রাইট থাকুক না কেন, তার কারণ হচ্ছে ও নিজের মার্কায়ও ভোট করতে পারে না। ও ভোটে জিততে হলে ওর আওয়ামী লীগের সাপোর্ট লাগবে। এনসিপির নেতাকর্মীরা যদি বুঝে থাকেন যে আচ্ছা আমি তো যেহেতু জনগণের ভোটে জিততে পারবো না, আমি তাইলে এখন থেকে বিএনপির বা জামাতের লেসপেন্সার হিসেবে কাজ করি, যে আমাকে বিএনপির ভোট নিয়ে বা জামাতের ভোট নিয়ে এমপি সবসময় হইতে হবে, তাহলে তাদের পরিণতি এই ইনু এবং রাশেদ খান মেননদের পরিণতি হবে। এবং পয়েটিক জাস্টিস বলতে যেহেতু একটা কথা আছে, মানুষ তাদেরকে নতুন দিনের এই নাহিদ ইসলাম বা হাসনাত আবদুল্লাহকে মানুষ নতুন দিনের হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন বলেই ডাকবে। আসলে জোট কি শুধুমাত্র ক্ষমতার জন্যই হয়, নাকি আসলে পাশে থাকার জন্যও হয়? না, পাশে থাকা বলতে ধরেন যে মানুষ পাশে কেন থাকবে, সেই পাশে থাকার সাথে একটা সম্পর্কের সম্পর্ক আছে আর কি, যে আমি যার পাশে থাকছি তার সাথে আমার সম্পর্ক কি। এখন সেই সম্পর্ক যদি আদর্শিক হয় যে না সে একটা মজলুম, আমার আদর্শ হচ্ছে যে কোনো মজলুমের পাশে দাঁড়ানো, তাইলে সেটা এক ধরনের সম্পর্ক। আর সেই সম্পর্কের সাথে যদি ক্ষমতার প্রশ্ন হয়, যেমন জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের সম্পর্ক সবসময় ক্ষমতার প্রশ্ন। জাতীয় পার্টির ক্রাইসিস হচ্ছে তাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে শীর্ষ নেতৃবৃন্দ ছিল করাপ্টেড এবং তাদের বিরুদ্ধে অনেক মামলা ছিল। তাদের সবসময় ক্ষমতার সাথে থাকতে হবে, ক্ষমতার সাথে না থাকলেই জেলে থাকতে হবে, যার কারণে ওরা সবসময় ক্ষমতার সাথে থাকতো। এখানে কোনো আদর্শের কোনো কিছু নাই। আমাদের এখনও যারা বিএনপির সাথে যেতে চাচ্ছেন তাদের মূল চিন্তাও হচ্ছে এইটা, যে তাদের ক্ষমতার সাথে থাকতে হবে। তার কারণ হচ্ছে তাদের ভয় আছে গত এক বছরে তারা যেই কুকীর্তিগুলো করেছেন সেগুলো যেন জনসম্মুখে না আসে এবং তাদের লেভিশ লাইফস্টাইলটা যেন নষ্ট না হয়ে যায়, এই আশঙ্কা তাদের মধ্যে আছে। তার কারণে তারা ক্ষমতার সাথে থাকতে চান। এখানে আদর্শের কোনো প্রশ্ন নাই, মানুষের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন নাই এবং বাংলাদেশের জন্য কোনো কল্যাণ নাই। যদি এনসিপি এবং বিএনপি জোট হয় এবং ইসলামিক দলের সাথে জামাতের যে জোট হয়, তাহলে জামাত ইসলামিক দলকে নিয়ে কতটুকু কম্পিট করতে পারবে বিএনপি বা এনসিপিকে? সেটা তো বাংলাদেশের মানুষ যখন রায় দিবে তখনই বোঝা যাবে। কিন্তু আমরা মনে করি যে জামাত এবং বিএনপির বাইরে একটা তৃতীয় রাজনৈতিক জোট খুবই প্রয়োজন, যেই জোটটা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে রেখে রাজনীতি করবে এবং তারা বলবে যে জুলাই যে কারণে হয়েছিল এই কারণগুলোকে আমাদেরকে মিটাতে হবে। যতক্ষণ পর্যন্ত যে কারণে জুলাই হয়েছে সেই কারণগুলো আমাদের রাষ্ট্রে অবাস্তবায়নযোগ্য থেকে যাবে, কারণগুলোকে আমরা পূরণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আবারও জুলাই হওয়ার আশঙ্কা থাকবে। আমরা চাই বাংলাদেশে আর কোনো মায়ের বুক খালি না হোক। আমরা চাই না যে এইভাবে বাংলাদেশের মানুষেরকে আবার জীবন দিতে হোক। ফলে এই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে চাই তখন আমাদেরকে এই জুলাইয়ের কারণগুলোকে মিট করতে হবে। যে কারণে জুলাই হয়েছে এই কারণগুলোকে সমাধান করতে হবে। সেজন্য একটা তৃতীয় জোট এবং শক্তিশালী পক্ষ দরকার, যারা জুলাইকে ধারণ করেন, যারা তারুণ্যকেও ধারণ করেন এবং যারা দুর্নীতি এবং চাঁদাবাজির রাজনৈতিক দুর্বৃত্তায়নের যে পলিটিক্যাল ইকোনমি আছে এটাকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের মানুষের জন্য একটা গণমুখী অর্থনীতি প্রস্তাব করবেন, যার মধ্য দিয়ে দুর্নীতি এবং চাঁদাবাজিকে বাংলাদেশের মানুষ না বলতে পারবে, এই ধরনের রাজনৈতিক দলগুলোকে না বলতে পারবে। এই যে জোটের রাজনীতি, এই রাজনীতি নতুন করে কোনো ফ্যাসিবাদকে জন্ম দিবে কিনা? আমরা যেমনটি দেখেছি যে শেখ হাসিনা আসলে দীর্ঘ সময় ধরে জোটবদ্ধভাবে আসলে রেজিম তারা তৈরি করে রেখেছিল। আপনি কি মনে করেন? যদি প্রয়োজনীয় সংস্কার আমরা না করতে পারি, বিচার বিভাগের সংস্কার, পুলিশ প্রশাসনের সংস্কার,
আমলাতান্ত্রিক সংস্কার, মিলিটারির সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো আমরা না করতে পারি, তাহলে যে কারণে ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল, এই রকম একজন হাসিনার মতো খারাপ শাসক যদি আবারও আসেন আমাদের দুর্ভাগ্যবশত কখনো, এবং এই খারাপ শাসক আসার পরে এই সমস্ত ব্যবস্থাকে করাপ্টেড করে তাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের বুকে চেপে বসার জন্য উপকরণ যদি হাজির থাকে, তাহলে অবশ্যই ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা আছে। যে কারণে এই সংস্কারগুলো করতে হবে, যে কারণেই আমাদের বিচার বিভাগকে এমনভাবে সংস্কার করতে হবে যেন বিচার বিভাগ আর কোনো দিন কোনো মানুষকে গুম করার সাথে লেসপেন্সার হিসেবে জড়িত না থাকতে পারে। আজকে গুম কমিশনের রিপোর্ট বলতেছে আমাদের বিচারপতিরা পর্যন্ত জড়িত এই গুমের সাথে, মানুষকে গুম না করতে পারে, এই জন্য মিলিটারি ব্যবস্থা সংস্কার করতে হবে, আমাদের আমলাতন্ত্রের সংস্কার করতে হবে যেন আমাদের ভোটাধিকার হরণ না হয়। এগুলো যদি আমরা না করতে পারি তাহলে অবশ্যই হাসিনার মতো একটি খারাপ শাসক এলে সে আবার ফেসিবাদ হিসেবে আমাদের উপর চেপে বসতে পারে। আপনাকে মিরর ক্যাফেতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মিরর ক্যাফেকে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম ভোট এবং জোটের রাজনীতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে কোন পক্ষে কে যাবে সেই বিষয় নিয়ে আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।